সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প পটভূমি। দুই পুরনো বন্ধুতে অনেক দিন পর দেখা হলো পার্ক স্ট্রিটের মুখে। চৌরঙ্গি দিয়ে হেঁটে আসছিল অমলাংশু। রাত 9টার কাছাকাছি দেখতে পেল পুরনো বন্ধুকে। পেছন থেকে গিয়ে আসতে কাঁধে হাত রাখল। কিরে নিখিল? চমকে ফিরল নিখিল। আরে তুই কোথা থেকে? কি আশ্চর্য! কবে এলি কলকাতা? একসঙ্গে অনেক কথা বলে উচ্ছ্বসিত হয়ে উঠল নিখিল। দু হাতে জড়িয়ে ধরল তাকে। অমলাংশু ভালো করে তাকিয়ে দেখতে লাগলো পুরনো বন্ধুকে। অনেক বদলেছে। ইষ্ট চাপা ঘাসের মতো গায়ের রং। মুখ থেকে সেই ছেলে মানুষের সরলতাটুকু কোথাও মিলিয়ে গেছে। পরনে একটা দোমড়ানো ভাঁজ নষ্ট কটওয়্যারের প্যান্ট, সিল্কের শার্ট, হাতে সিগারেটের টিন, চোখ দুটো একটু লাল। অমলাংশু চোখের কোণে চিকচিকে হাসি ফুটে উঠল। কেমন আছিস? কি করছিস আজকাল? অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করছি। কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি একটা ট্যাক্সির জন্য। যেতে হবে এক পার্টির কাছে। তারপর তোর খবর টবল বল। চেহারা তো তোর একটুও বদলায়নি। বিয়ে ফিরে করেছিস নাকি? বংশধর কয়টি? বন্ধুর গলার আওয়াজ যেন কেমন মনে হলো অমলাংশুর। স্থির দৃষ্টিতে তাকালো তার দিকে। হঠাৎ কথা থামিয়ে চুপ করল নিখিল। একটু বোকার মতো হাসল। অমলাংশুর কানের কাছে মুখ এনে বললে, ডোন্ট মাইন্ড, আমি আজ একটু ড্রিঙ্ক করেছি। মানে বড় বড় পার্টির কাছে কাজ করতে হয় তো। আশা করি এসব ব্যাপারে তোর কোনো প্রেজুডিস নেই। তাছাড়া এসব হচ্ছে এই যুগের অমৃত। এসব না হলে কি চলে? হা হা। আবার বোকার মতো হাসল। এ কথার পর যা বলা উচিত অমলাংশুর তাই বলল। লীলা কেমন আছে? ভালোই আছে। খারাপ থাকবে তার তো কোনো কারণ নেই। মাসে মাসে মোটা রোজগার করছি। জায়গা দেখেছি, ঢাকুরিয়ার বাড়ি করব। গাড়িও কিনতে হবে একটা। এই ট্যাক্সির ঝামেলা আর ভালো লাগে না। কখন থেকে দাঁড়িয়ে আছি, নবাব পুত্তুরদের দেখাই নেই। সেই মসজিদ বাড়ি স্ট্রিটেই আছিস তো? পাগল, সে বাড়ি ছেড়েছি কবে। এখন পার্ক সার্কাসে ফ্ল্যাট নিয়েছি। দাঁড়া, ঠিকানা দিয়ে দিচ্ছি, যাবি একদিন। কালকেই আয় না সকালে, আমি ফ্রি আছি। এখন একটু ব্যস্ত, ডোন্ট মাইন্ড। পকেট হাতড়ে একটা কার্ড বার করে অমলাংশুর হাতে দিল। তারপর হঠাৎ ট্যাক্সি বলে চিৎকার করে অপসৃতমান একটি গাড়ির পিছনে ছুটল নিখিল। তারপরে মুহূর্তেই আবিষ্কার করলাম কাণ্ডটা ঘটে গেল। নিখিল ছুটতেই বিপরীত দিক থেকে প্রচণ্ড একটা সিংহের মতো ডবল ডেকার বাস এসে ওর উপর ঝাঁপিয়ে পড়ল। ব্রেক কষার বিশ্রী শব্দ আর একটা মানুষের ক্ষীণ চিৎকার। অমলাংশু কিছুক্ষণ নির্বোধের মতো দাঁড়িয়ে রইল। তার হাতে সেই ঠিকানা লেখা কার্ড। তাতে তখনও নিখিলের পর্শের উত্তাপ লেগে আছে। কেমন যেন একটা ভয়ে অমলাংশুর সমস্ত শরীরটা কেঁপে উঠল। তার প্রচণ্ড ইচ্ছে হলো সে ছুটে সেখান থেকে চলে যায়, কিন্তু আর সময় নেই। নানা মানুষের ভিড় ভেঙে পড়ল সেখানে। তার মধ্যে পড়ে অমলাংশুকেও মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যেতে হলো। আস্তে, খুব সন্তর্পণে একবার উঁকি দিয়ে দেখল। নিখিলকে আর চেনার উপায় নেই। অমলাংশুর পেটের মধ্যে থেকে কী যেন একটা ভারী জিনিস পাকিয়ে পাকিয়ে গলার দিকে উঠতে লাগলো। সমস্ত শরীরটা ঝিমঝিম করতে লাগলো তার। তাড়াতাড়ি ভিড় থেকে বেরিয়ে এসে ময়দানের দিকে খোলা হাওয়ায় গিয়ে দাঁড়ালো। ক্লান্তিতে চোখ বুজল অমলাংশু। শেষ। এক এক করে অনেকগুলো ছবি পরপর চকিতে মনে আসতে লাগলো। কলেজ জীবনের সেই অফুরান প্রাণ খোলা আনন্দ। কতদিন হোস্টেলের এক বিছানায় দুজনে। একবার
ওরা দুজনে মিলে সিগারেট ব্যবসা করবে ঠিক করেছিল। দুদিনেই কোম্পানি ফেল পড়ল। রাশি রাশি সিগারেট বন্ধুদের বিলিয়ে নিজেরা খেয়ে শেষ করা যায় না। ও যখন লীলাকে বিয়ে করে তখন কত সাহায্য করেছিল অমলাংশু ওকে। সব শেষ। এখন সেই নিখিল রক্তাক্ত মাংসপিণ্ড হয়ে রাস্তায় পড়ে আছে। একটু পরে শরীর সুস্থ হলো অমলাংশুর। এখন সে কি করবে? অসাধারণ মনের জোর তার। নিজেকে সামলে নিয়ে মাথা ঠিক করে সব দিকে ভাবতে লাগলো। নিখিলকে নিয়ে এখন আর কিছুই করার নেই তার। যা কিছু তা পুলিশ আর হাসপাতালই করবে। অমলাংশুর হাতে তখনও সেই ঠিকানা লেখা কার্ড। একটা বড় কাজ নিখিলের বাড়িতে খবর দেওয়া। তাছাড়া লীলাকে সে চেনে, এই বিপদে তাকে সাহায্য করা উচিত। সিঁড়ি ভেঙে 3 তলায় উঠে ফ্ল্যাটের দরজায় ধাক্কা মারল সে। পথ খুঁজে আসতে বিশেষ দেরি হয়নি। দরজাটা একটু ফাঁক করে লীলা মুখ বাড়ালো। আরে আপনি হঠাৎ? আসুন আসুন। দরজা অবারিত করে অমলাংশুকে ভিতরে নিল লীলা। অকৃত্রিম আনন্দে ঝলসে উঠল সে। অমলাংশুকে একটুও সময় দিল না। সত্যি খুব চমকে গেছি আপনাকে দেখে। চিঠিপত্র তো একটা লিখতে হয়। সেই যে কবে গিয়েছেন, এবারই ঠিকানা জানলেন কি করে? ওর সঙ্গে দেখা হয়েছে বুঝি? অমলাংশুর প্রথম ধাক্কার প্রশ্নের উত্তর থেকে সরে গেল। এই বুঝি ছেলে তোমার? এইটাই নাকি? কি নাম খোকন? হ্যাঁ, এই একটিকে নিয়েই অস্থির। নাম বলো বাবুল। আপনি কলকাতায় কবে এলেন? চেহারা অনেক খারাপ হয়ে গেছে কিন্তু। মুখোমুখি বসলো দুজনে। জব্বলপুর কলেজে প্রফেসরি নিয়ে অমলাংশু কলকাতা ছেড়েছিল। দীর্ঘদিন পরে আজই কলকাতায় ফিরেছে। ফিরেই কিসের মধ্যে জড়িয়ে পড়ল সে। নিজেকে মনে মনে প্রস্তুত করতে লাগলো অমলাংশু। বেশি দেরি করে ফেললে আর বলা হবে না। অমলাংশু তাকায় লীলার দিকে। আগের মতোই সুন্দর আছে লীলা। পরিষ্কার টানা টানা দুটি চোখ। 27-28 বছর বয়স হবে, তবুও এখনও এক মাথা চুল। ঠোঁটে স্নিগ্ধ এক টুকরো হাসি। তবুও ভালো করে তাকিয়ে দেখল অমলাংশুর চোখের কোণে চিবুকে হাসিতে একটা কথা কিছুতেই লুকাতে পারছে না লীলা। তার জীবনে সুখ নেই। বসবার ঘরটা বেশ সুন্দরভাবে গুছিয়েছে। ঘরের ঠিক মাঝখানে একটা ফুলদানি, কখানা বেতের চেয়ার, এক কোণে একটা আরগান, দেওয়ালে বাছাই করা খান কয়েক ছবি। অমলাংশু চেয়ে চেয়ে সবই দেখছে। তার বুকের মধ্যে গুড়গুড় করে কাঁপছে তার। লীলা অনেক কথা বলে যাচ্ছে, আনমনে শুনেছে কিংবা শুনছে না সব। কলেজে একসঙ্গে পড়তো লীলা। তখন নিখিলের মতো ওর সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল। অন্য কথা থেকে ঘুরে এসে লীলা এবার পারিবারিক কথায় চলে এলো। সে বিয়ে করলো কবে, বউ কেমন দেখতে, ছেলে মেয়ে কয়টি, এইসব। চেষ্টা করে একটু হাসলো অমলাংশু। বিয়ে করার সময় পেলাম কোথায়? করলে নিশ্চয়ই খবর পেতে। তোমার ছেলেটি খুব সুন্দর হয়েছে লীলা। বাবার চেয়ে মায়ের মুখের আদর পেয়েছে বেশি। লীলা বললে, বাবুল নমস্কার করনি তো। কাকা হন তোমার। অমল কাকা। 7-8 বছরের ছেলে, বেশ স্মার্ট, সপ্রতিভ। অমলাংশু ওর দিকে মুখ ফিরিয়ে আদর করতে লাগলো। আর দেরি করা যায় না। ঘরের আবহাওয়া ক্রমেই ভারী হয়ে আসছে। কথাবার্তা আর জমছে না। আপনার বন্ধুর কীর্তি দেখেছেন? এখনও আসবার সময় নেই। কখন এলে আপনাকে দেখতে কত খুশি হতো। 3 জন মিলে কত গল্প করা যেত। কী যে হয়েছে ওর! কতটুকু সময় বা বাড়িতে থাকে। ভালো লাগে বলুন তো একা একা সময় কাটাতে? আমি তো বলি, কি দরকার এত খাটবার, শুধু দিন রাত টাকা টাকা করা। এই ঠিক সময়, এ সময় নষ্ট করলে আর বলা হবে না। অমলাংশু মুখ তুলল। লীলা বারবার তাকাচ্ছে দরজার দিকে। না, বলা যাবে না। ও কথা শুনে লীলার সুন্দর মুখে যন্ত্রণা কেমন কুৎসিত হয়ে যাবে অমলাংশু তা কল্পনা করল। বলতে গেলে লীলা হয়তো চিৎকার করবে অথবা অজ্ঞান হবে। অমলাংশু তা সইতে পারবে না। না হয় দুর্মুখর ভূমিকায় সে অভিনয় নাই করল। খবর লীলা পাবে ঠিকই। আচ্ছা, আজ উঠি, আবার আসবো লীলা। উঠে দাঁড়ালো অমলাংশু।
যাচ্ছেন? উনি এলে বলবো। আপনি আবার আসবেন তো? না, ওকে বলবো আপনাকে ধরে আনতে। দরজার পাল্লাটা খুলে ফিরে দাঁড়ালো অমলাংশু। সমস্ত শরীরটা পাথরের মতো ভারী হয়ে গিয়েছে। শরীরের সমস্ত রক্ত যেন বরফের মতো ঠান্ডা হয়ে জমে আসছে। অতি কষ্টে হেসে বলল, না, তার দরকার নেই, আমি নিজেই আসব। চলি বাবুল। কাকা, তুমি আবার কবে আসবে? বাবুল ছুটে এলো ওর দিকে। হঠাৎ তার ধাক্কা লেগে বন্ধ হয়ে গেল দরজাটা। আর দুই কপাটের মধ্যে পড়ে অমলাংশুর একটা আঙুল চেপটে গেল। অতি কষ্টে মুখ বিকৃতি করে চিৎকার সামলালে সে। ঝরঝরে করে রক্ত পড়তে লাগলো। লীলা প্রায় ছুটে তার কাছে এলো। কি হলো দেখি দেখি। ইস, ও মাগো, দাঁড়ান, এখন যাবেন না, জলে ধুয়ে ব্যান্ডেজ বেঁধে দিই। তারপর বাবুলের দিকে ফিরে বলল, কি সর্বনেশের ছেলে, যাও শিগগিরই ও ঘরে গিয়ে চুপটি করে শুয়ে থাকো। আহা, ওকে বকো না, ও কি করেছে? তুমি ব্যস্ত হয়েও না, কিছুই হয়নি আমার, সামান্য একটু ছড়ে গেছে শুধু, বাড়িতে গিয়ে ধুয়ে ফেললেই হবে। সে তখন পালাতে পারলে বাঁচে। না, তা কিছুতেই হতে পারে না। একটুখানি হাত বেঁধে দিয়ে কি এমন সময় নষ্ট হবে? ইস, কত রক্ত, মা গো। দেখা গেল লীলা রক্ত দেখে খুব বিচলিত হয়ে পড়েছে। রক্তের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিচ্ছে। তাড়াতাড়ি গেল জল আনতে। অমলাংশুকে বসতে হলো। আঙুলের যন্ত্রণা কিছুই না, মনের মধ্যে যন্ত্রণা টনটন করছে। নিখিলের মৃত্যুর দুঃখটা যেন রক্ত ভালো করে অনুভব করতে পারল সে। সুন্দরী স্ত্রী, সাজানো সংসার ছেড়ে এক মুহূর্তের মধ্যে কোথায় চলে গেল সে। কোথায় রেখে গেল লীলাকে? অমলাংশু ভাবল, তার হাত ফেটেছে, সেই সামান্য রক্তটুকু সইতে পারছে না লীলা। আর তাকে কি করে রক্ত প্লুত স্বামীর মৃত্যু খবর দেব? দেখি হাত দেখি। জল নিয়ে এসে অমলাংশুর হাতটা টেনে নিল লীলা। তুলা ভিজিয়ে যত্ন করে রক্ত মুছছে নিচু গলায় বললে, এবার একটা বিয়ে করুন, কতদিন আর বাউন্ডুলে হয়ে থাকবেন? বুক কেঁপে উঠল অমলাংশুর। একটা কথা বলতে পারল না। টেবিলের উপর নিখিলের ছবিটার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টে। নিখিল তাকিয়ে আছে ওর দিকে। বুকের মধ্যে হু হু করে উঠল অমলাংশুর। লীলা পরিপাটি করে ব্যান্ডেজ বেঁধে দিল। এবার ওঠা উচিত, অনেক রাত হলো। লীলা হয়তো এখন কিছু ভাবতে পারে, কিন্তু অমলাংশু যেতে পারছে না। বাড়িতে আর অন্য কোনো লোক নেই। যখন খবর পাবে তখন ওকে কে দেখবে? ও যদি অজ্ঞান হয়ে যায়, যদি সহত্যার চেষ্টা করে, একজনের প্রাণের মূল্য কি আরেকজনের প্রাণ ফিরিয়ে দিতে পারে? এই বিপদের মধ্যে তাকে একা ফেলে যায় কি করে অমলাংশু? কে তাকে সান্ত্বনা দেবে? কে তার দুঃখের পটভূমিকা আড়াল করে দাঁড়াবে? কিছুই ভেবে পাচ্ছে না সে। বুক থেকে প্রতিটি নিঃশ্বাস ক্লান্ত ভারী হয়ে যেন অনেক পথ পেরিয়ে আসছে বারবার। লীলা, তোমাকে আমার একটা কথা বলার ছিল। উঠে দাঁড়ালো সে। লীলা সপ্রশ্ন চোখে তাকালো। আর একটা কথা বলতে পারল না অমলাংশু। সমস্ত মুখটা যেন রক্ত শূন্য, ফ্যাকাশে হয়ে গেল। লীলা সচকিত হয়ে উঠল। ও কি, আপনাকে অমন দেখাচ্ছে কেন? শরীর হঠাৎ খুব খারাপ লাগছে নাকি? বসুন, আর একটু বসুন। লীলা, তোমাকে আমার একটা কথা বলার ছিল, অমলাংশু আবার বলল। এমন সময় প্রচণ্ড শব্দে ফোন বেজে উঠল পাশের ঘর থেকে। অমলাংশু সর্বশরীর কেঁপে উঠল। সে নিশ্চিত জানে ফোন থেকে ফোন এসছে। তাড়াতাড়ি এগিয়ে এসে সে লীলার হাতটা চেপে ধরল। অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল লীলা। কিছুই সে বুঝতে পারছে না। আস্তে আস্তে হাতটা ছাড়িয়ে শান্ত গলায় বলল, ফোনটা বাজছে, শুনে আসতে দিন। লীলা, তুমি যা শুনবে তাই বলতে আমি এসেছিলাম, কিন্তু তাছাড়া আমি একটা কথা বলতে চাই। গলা কেঁপে যাচ্ছে অমলাংশুর। ফোন বেজে চলেছে। লীলা, যখন তুমি আমার সঙ্গে কলেজে পড়তে তখন থেকে তোমাকে আমি জানি। লীলা, আমি তোমার বন্ধু, হয়তো পৃথিবীর একমাত্র বন্ধু। আমাকে তুমি বিশ্বাস করো। লীলার সমস্ত শরীর ঝড়ের মুখে চারাগাছের মতোই কেঁপে উঠল। বিদ্যুতের ঝলকের মতো সে ঘর থেকে বেরিয়ে গেল। পাশের ঘরের ফোন তুলে নিল সে। একটু বাদেই একটা আর্তস্বর শোনা গেল অমলাংশু অনেকক্ষণ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল নিখিলের ছবির দিকে। চোখটা জ্বালা করে এক ফোঁটা জল এলো। তারপর পর্দা সরিয়ে পাশের ঘরে ঢুকলো।
ফোনের পাশে টেবিলের উপর আচ্ছন্নের মতো পড়ে রয়েছে লীলা। মাথাটা বুকের উপর ঝুলে পড়েছে। বিনা দ্বিধায় অমলাংশু আস্তে আস্তে ওর চুলের উপর হাত রাখল। বলল, চলো লীলা, শেষবার দেখে আসি নিখিলকে। নমস্কার।